সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবির নিষিদ্ধ, এরপরও মাঠে নামলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। ছাড়া হলো ৬ সমন্বয়ককে, সব শিক্ষার্থীকে মুক্তি দিতে নাগরিক সমাজের ২৪ ঘন্টার আলটিমেটাম, কোনো অন্যায় করেননি দাবি হারুনের। জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের বিচার দাবি শিক্ষক শিক্ষার্থীদের, এবার বিহিত না হলে আর কখনো না হওয়ার শঙ্কা, প্রতিবাদের মাঠে শিল্পীরাও। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের তদন্ত চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তার প্রশ্ন, শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন? দেখা মাত্র গুলির বিষয়ে অপব্যাখ্যা হয়েছে দাবি ওবায়দুল কাদেরের। শাক দিয়ে মাছ ঢাকার কোরাস গাইছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ থাকবে না দলটির। প্রজ্ঞাপন জারির পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিষিদ্ধের পরও রাজনীতি করলে জামাতকে মোকাবেলা করা হবে। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই দলটির সাথে সম্পৃক্তদের বিষয়ে পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হবে সরকার এমন ঘোষণা দেয় সোমবার। এরপর বুধবার প্রজ্ঞাপন জারির কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী দলটি। এছাড়া নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করেছে, যা আদালতেও বহাল রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পেয়েছে সরকার। এসব বিষয় বিবেচনায় নিয়ে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করা হলো। প্রজ্ঞাপন জারির পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দলটি এখন মাঠে থাকতে চাইলে মোকাবেলা করবে সরকার। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলোই আমাদের সক্ষমতা অনেক আছে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দলটির সাথে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে, হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা ১৯৭১ পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। ১৯৭৫ সালের পর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় জামায়াত ইসলামী। এরপর ২০০৮ সালে নাম পরিবর্তন করে বাংলাদেশ জামায়াত ইসলামী করে দলটি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। সন্ত্রাস বিরোধী আইন এবং আপনার বিশেষ ক্ষমতা আইন, দুটো জায়গায় দুটো স্কোপ আছে। এখন এই স্কোপটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কারণ ওখানে আবার কিছুটা জটিলতাও আছে। কারণ আপনার কিন্তু বিশেষ ক্ষমতা আইনে যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে আপনার অ্যাসোসিয়েশনের কথা, আর এখানে আপনার যেটা বলা হয়েছে সেটা হলো যদি আপনার কোনো কারো বিরুদ্ধে আপনার এই সন্ত্রাসের অভিযোগ থাকে, তাহলে সেই সমস্ত সংগঠন এবং অ্যাসোসিয়েশন এটাকে সরকার বাতিল করতে পারে। সংগঠন এবং অ্যাসোসিয়েশন, সরকার যদি এখানে সিদ্ধান্ত দেয় যে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হলো, তাহলে কিন্তু একটা আইনি বিতর্ক হবে। কারণ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার রাজনৈতিক দলের কথাটা কিন্তু আপনার ওই আইনে বলা হয় নাই। সন্ত্রাস দমন আইন যেটা বলা হয়েছে সেখানে কিন্তু সংগঠন এবং অ্যাসোসিয়েশন, আপনি 10 বছর আগে কেউ জামাত করলেই যে তার বিরুদ্ধে এই বাতিল করেই তার বিরুদ্ধে মামলা হবে, এরকম আমার মনে হয় কোনো আইনের কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা ও রাজনীতিতে জামায়াতে ইসলামী দলটি নানাভাবে আলোচিত ও সমালোচিত একটি সংগঠন। স্বাধীন বাংলাদেশের শুরুতে নিষিদ্ধ থাকলেও কৌশলী অবস্থানে ৮০-র দশকে ঘুরে দাঁড়াতে খুব একটা বেগ পেতে হয়নি ধর্মভিত্তিক এই দলকে। ৯১-এর নির্বাচনে সংসদে যুক্ত হয় জামায়াতে ইসলামী। বড় দুই দলের সাথেই সম্পর্ক ভাঙা করার মধ্যে প্রথমে নিবন্ধন বাতিল, শেষে রাজনৈতিক দল হিসেবেই নিষিদ্ধ হল
এক সময়ের মিত্র আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গেল বছরের 28 অক্টোবর রাজধানীর মতিঝিলে এই শোডাউন ছিল বৈধ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেষ কর্মসূচি। নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশের দিন আগেভাগেই নির্বিঘ্নে কর্মসূচি শেষ করে জামায়াতে ইসলাম। উপমহাদেশের ধর্মভিত্তিক চেতনায় 1941 সালের 26 আগস্ট অবিভক্ত ভারতের লাহোরে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ। সে সময় দলের আমির নির্বাচিত হন সৈয়দ আবুল আলা মওদুদী। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বিস্তার লাভ করা সংগঠনটি 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে স্বাধীন বাংলায় অনেকটা অস্তিত্বহীন হয়ে পড়েছিল। বাংলাদেশের অভ্যুদয়ের পর 1972 সালের সংবিধানের 38 অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ হয় জামায়াত ইসলামী। কৌশলী ভূমিকায় 1976 সালের 24 আগস্ট জামায়াত ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ IDL গঠন করে। জামায়াত ইসলামীর সদস্যরা এই দলের হয়ে প্রকাশ্যে আসেন। ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াত ইসলামীর কয়েকজন নেতা 1979 নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনও পান। আজ 23 বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হলো। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে জামায়াত ইসলামী অংশ নেয় এবং 18টি আসনে জয়লাভ করে। তখন জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। বেশ কয়েকটি ছাত্র সংগঠনের আবার 1996 সালে আওয়ামী লীগের সাথে মিলেই বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনও করে। বাস্তবতা হলো বড় দুটি রাজনৈতিক দলই নিজেদের প্রয়োজনে জামায়াতে ইসলামকে কাছে টানলেও স্থায়ী হয়নি কারো সাথেই সম্পর্ক। 2008 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করে শুরু করে যুদ্ধাপরাধীদের বিচার। সেই বিচারে 2015 ও 16 সালে জামায়াতের তখনকার আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর করা হয়। আর গোলাম আজম ও মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। পরে বন্দী অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর থেকে একেবারেই কোণঠাসা হয়ে পড়ে দলটি। নেতাকর্মীরা অধিকাংশই যেমনি গা ঢাকা দেন, তেমনি মগবাজারের প্রধান কার্যালয়ে প্রকাশ্যে দেখা যায়নি কাউকেই। এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশে 2013 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও সুপ্রিম কোর্ট 2023 সালের 19 নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। যে কতটা প্রতিষ্ঠান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই অপবাদ দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা সংবিধান সম্মত নয়। বিবৃতিতে বিএনপি অভিযোগ করে, পরিকল্পিতভাবে ইস্যু বানানোর পুরনো কার্ড নতুন করে খেলে আওয়ামী লীগ জনদৃষ্টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। পরিস্থিতি জটিল ও সংঘাতময় করে তার দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। আজকে যাদের নিষিদ্ধ করতে চায় সেই জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সখ্যতা ও সর্বজন বিধিত। 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাতকে সাথে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছিল এবং নির্বাচনে অংশ নিয়েছিল। দলটির সঙ্গে একসঙ্গে হরতালও করেছে। আজ আওয়ামী লীগের সঙ্গে জামাত নেই বলেই তাদের নিষিদ্ধ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধু 6 সমন্বয়ক নয়, সারা দেশে গ্রেফতার সকল শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। এজন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
নিরাপত্তার কথা বলে গেল কয়েকদিন ধরে ডিবি হেফাজতে রাখা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমকে বৃহস্পতিবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিবি। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মুক্তি পাওয়া আন্দোলনের 6 সমন্বয়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। আমাকে অনেকেই বলেছে যে আমরা রাত্রে ঘুমাতে পারি না, আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ায় থাকি, নিচে তাকাই যে কোন সময় গাড়ি এসে আমাদের বাচ্চাদের। আমরা আসলে জানি না যে আসলে তারা নিরাপদে আছে কিনা। বিনা অপরাধে গ্রেফতার সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তির দাবিও জানান তারা। আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন, আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে যেখানে যত শিক্ষার্থী আছে সকলকে মুক্তি দিতে হবে। আন্দোলন চলাকালে সহিংসতায় হতাহতের ঘটনা তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্তর্ভুক্তির দাবিও তাদের। প্রত্যেকটা প্রাণের জীবনের প্রাণ যে নেওয়া হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এটা একটি বড় বিষয়। সেই সঙ্গে দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেয় স্বস্তি প্রকাশ করেছেন তাদের মুক্ত করতে রিট করা আইনজীবীরা। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে গণহারে আটক ও গ্রেফতার সব শিক্ষার্থীর মুক্তিও দাবি করেন তারা। জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু এই যে এটা বললাম যে 6 দিনের জন্য তাদেরকে যে আটক রাখা হয়েছে, এটা তো আমাদের মতে এটা আনলফুল। এভাবে আটক রাখার কোনো ক্ষমতা কারণ নেই। আদালতের কাছে এই 2 দিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি, সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা ওনাদেরকে এতদিন ধরে রেখেছে। এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরো অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। 2013 সনে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে, সেই আইন হওয়ার পরে তাদেরকে আপনি চড়থাপ্পড় মারবেন, ধাক্কা দেবেন, নির্যাতন করতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিল? আমি তো মনে করি যে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার, এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখব যে তারা কোন ক্ষমতা বলে, কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিদায়ী অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ মনে করেন সাধারণ মানুষের কাছে ডিবিকে একটি আস্থার জায়গায় নিতে পেরেছেন তিনি। বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাই তাকে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ দিয়েছে। বৃহস্পতিবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের ফটকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হারুন। আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে। নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি নাই, আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন, সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দেই নাই। এখন আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে, বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে। সরকার পুলিশের কাঁধে ভর করে আছে, তারা পুলিশের বিচার করতে পারবে না। সাধারণ ছাত্র জনতাকে হত্যার বিচার করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন শিক্ষক শিক্ষার্থীরা। আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। ব্লক রেডের নামে গণগ্রেফতার বন্ধেরও দাবি তাদের। এদিকে দ্রোহ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কাল। রিপোর্ট করছেন এস এম ফয়েজ, ক্যামেরায় সাইদুল ইসলাম।
আমাকে শাহবাগে পুলিশ ঢুকতে দিচ্ছে না, আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ শাহান এখানে আছি। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য শিক্ষকরা। শুরু হয় বাকবিতণ্ডা। কি বলে শিক্ষক এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। প্রক্টর অফিস থেকে কি বলা হয়েছে তার চাইতে কম কিন্তু আমাদের এখানে উপস্থিতিটা নয়, কাজেই আমাদেরকে যেতে দিতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসছিল সংহতি জানাতে, তাদেরকে আটকে রেখেছে, যেতে দিবে না। এটা কি ক্যান্টনমেন্ট? এটা কি অধিকৃত ভূমি? এত বড় সাহস এরা পায় কিভাবে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অভিযোগ করেছেন, অভিযোগটা কি সত্য? আপনি আমার সিনিয়র স্যার আছে, পাশে স্যারের সাথে কথা বলুন। শুরুতে অল্প সংখ্যক শিক্ষক শিক্ষার্থী সমাবেশে অংশ নিলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম। সমাবেশে শিক্ষকরা বলেন, সরকারের কাছ থেকে হত্যাকাণ্ডের বিচার আশা করেন না তারা। ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। প্রেস ক্লাব থেকে একটি দ্রোহ যাত্রা শহীদ মিনারে আসবে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহ যাত্রায় সামিল। এখন আর এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নয়, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে সকল ধরনের মানুষ সামিল হয়েছে। এখন আর কেউ কিন্তু থেমে নাই, প্রত্যেকের বিবেক জাগ্রত হচ্ছে আস্তে আস্তে, সবাই দাঁড়িয়ে গেছেন। এখন সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নেন টিএসসি এলাকায়। মৌন মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পালন করা হয় 1 মিনিট নীরবতা। ছেলে মেয়েদের ক্যামেরা চেক করে, যে তাদের ফোন চেক করে যে ধরা গ্রেপ্তার হচ্ছে, সেটা তো আমাকে 71-এর কথা মনে করিয়ে দিচ্ছে। তো আসলে আন্দোলনটা, আমি বলবো যে দাবিগুলো ছিল, আন্দোলনগুলো ছিল, সেটা শান্তিপূর্ণ সমাধানের আমরা চেষ্টা দেখিনি। তাদেরকে নির্বিচারে গুলি করে মারছেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বুলেট কিনে তাদেরকে মারছেন কোন অধিকারে? আর শিক্ষকের গায়ে যেদিন হাত পড়লো এবং আপনি নিশ্চুপ, আমরা তাই সরব। এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ কিভাবে হলো সেটা জানতে চাই, জবাব চাই। প্রত্যেকটা মানুষকে নেমে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতেই হবে, এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। সঠিক বিচারকে পাশ কাটিয়ে এড়িয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু সবসময় আমাদের সরকারের ছিল। আমরা সেটা জেনে এখন আমরা আসলে আরও বলিষ্ঠ গলায় আমরা বলতে চাইছি যে এইটা চলতে পারে না। ব্লক রেডের নামে গ্রেফতার ও আটকের নামে বাণিজ্য বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা। যেখানে আমাদের শিক্ষকের উপর হাত তোলা হচ্ছে, সে হাত গুড়িয়ে ফেলা, সাহস করে আগাতে না পারেন তাহলে কলম হাতে নিলেন কেন? জানেন না কলম অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী? প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা মানুষের সামনে স্পষ্ট। কে করেছে, কারা করেছে আমি কিছু বলবো না, আপনারা দেখেছেন, সবাই দেখেছেন। সবাই রাস্তায় নেমে আসুক, ন্যায়ের জন্য নেমে আসুক। আমরা এই অস্থিতিশীল অবস্থা আর চাই না, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যত অত্যাচার আমাদের উপর বাড়ানো হবে, আমাদের সাহস প্রতিবার আমরা আরো দ্বিগুণ তিনগুণ করে আমাদের সাহস বেড়ে উঠবে। আমরা আমাদের ভাইদের বিচার চাই, ভাই হত্যার বিচার চাই। প্রতিবাদ করলেই মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যায়িত করার প্রবণতার সমালোচনা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতির মধ্যে দিয়েও প্রতিবাদ জানানো হয়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় মৌন মিছিল, আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ, দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রাজশাহীতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের বাধার মুখেই মানববন্ধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেন শিক্ষকরা। তাদের সাথে যোগ দেয় ছাত্ররাও। বিশ্ববিদ্যালয়ের সবকটি গেটে ছিল পুলিশের শক্ত অবস্থান। মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের।
এক পর্যায়ে আটক 5 শিক্ষার্থীকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। I'm a student too. I want justice for them, for the student brothers and sisters who were killed during this movement. শিক্ষকদের সামনে যেভাবে জোরপূর্বক ছাত্রদের উঠে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা একদম একটা মধ্যযুগীয় বর্বরতা। প্রশাসনে সেইভাবে আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেতে পারে না। তার যে কোনো অফেন্সে তার ক্যাম্পাসে সে আসবে, তার নামে কোনো মামলা আছে, কিছু আছে, এদের কারো কিছু দেখাইছে যে একে আমরা ধরতে চাই, এইভাবে ছো মেরে এই যে স্বীকার করা, ছো মেরে মানুষ উঠিয়ে নিয়ে যায়, তাকে মারতে চাওয়া, এটা আমরা মানি না। আমরা কিন্তু কাউকে গ্রেফতার করিনি, এখান থেকে তুলেও নিয়ে যাইনি, আপনারা সবাই দেখেছেন। আমি বলেছি চেষ্টা না, আমি বলেছি যে 2-3 জন এসে আমাদের পুলিশের হাতে গায়ে হাত তোলার চেষ্টা করেছিল, গায়ে হাত দিয়েছিল। আমার তখন তাকে এনে জিজ্ঞেস করার জন্য যে তুমি কেন এটা করতেছিলে। 9 দফা দাবিতে ময়মনসিংহে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে তারা। হত্যা ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কুয়েটের দুর্বার বাংলার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষক নেতারা শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানান। রাতে ব্লক রেড দিয়ে যখন তাদেরকে বাসা থেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, এটা আমরা সহ্য করতে পারছি না। আর এই টাইমে শিক্ষকদের বসে থাকার কোনো সুযোগ নেই। এগুলা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমরা চাই এগুলার সুষ্ঠু বিচার। বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপশহরের প্রধান সড়কে সমবেত হয়। স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। দেয়াল লিখন সহ নানা কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শিক্ষক ও অভিভাবকরাও। পরে একটি মিছিল শহরের 7 মাথায় যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। গাইবান্ধায় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে তারা। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। বিক্ষোভ করেছে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। প্রধান সড়কে প্রায় 3 ঘন্টা অবস্থান করে তারা। পুলিশি বাধায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফটকে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। আধুনিক সদর হাসপাতাল থেকে মিছিল নিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাংলাভিশন নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যৌক্তিক সমাধান না হলে সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নেই বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সহ 10 দফা সুপারিশ তুলে ধরে সংস্থাটি। সরকারকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আন্দোলনকারী শিক্ষার্থী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে বসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফুটেজ দেখে দেখে এবার প্রতিটি হত্যার বিচার না হলে বিচার ব্যবস্থা থেকে মানুষের আস্থা চলে যাবে। চলমান আন্দোলনে নিহতদের নাম পরিচয় সহ বিস্তারিত তালিকা প্রকাশেরও দাবি জানান বক্তারা। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং গণগ্রেফতার বন্ধ করার দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন দেশের শিল্পীদের একটি অংশ। রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। এদিকে আন্দোলনকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান শিল্পী সমিতির আরেকটি অংশ। আসমা আক্তার নূপুরের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শিল্পীরা। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে অংশ নেন তারা। শিল্পীরা বলেন, চলমান অবস্থায় ঘরে বসে থাকার সুযোগ নেই, তাই ছাত্রদের সাথে একাত্মতা জানাতে রাস্তায় নেমেছেন তারা। আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব শিক্ষার্থী যেসব শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন।
এবং সংহতি জানাই। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয় সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আহতদের দেখতে যান শিল্পী সমিতির আর একটি অংশ। তারা বলেন কোটা আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি মহল। এতগুলি তাজা মানুষ, এতগুলি জীবন শিশুসহ মারা গেল, এটা কি জবাব আমরা দেব তাদের অভিভাবকদের কাছে, তাদের আত্মীয় স্বজনদের কাছে, বন্ধুদের কাছে কি জবাব দেব? আসলে এগুলি দেখে আমরা খুব ভাষাহীন হয়ে পড়ি। আবার কিছু ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটেছে যেটা ছাত্ররা করেনি, বিক্ষুব্ধ জনতাও করেনি, তাহলে কারা করবে? এই যে ভয়াবহতা, আজকে আমরা যেই হামলা, যে খুন যেগুলি দেখেছি, এগুলি কিন্তু পরিকল্পিত। এটা দেখিয়ে মনে হচ্ছে এটার পিছনে একটা ভালো প্ল্যানিং করে এটাকে এগিয়েছে। এটা কোনো শিশুর কাজ না, এটা কোনো ছাত্রের কাজ না। আমরা আর কোনো মৃত্যু, আর কোনো নৈরাজ্য চাই না। জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানান তারা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান ঘটনা প্রবাহ নিয়ে কয়েকটি দেশ সরকারের ব্যাখ্যা শুনতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পরিস্থিতি নিয়ে উন্নয়ন অংশীদার রাষ্ট্রের কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য, চীন, সুইডেন, কাতার, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। বলেন, সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশে এবং বিদেশে যে নানা গুজব ছড়াচ্ছে সেগুলো স্পষ্ট করতে বিদেশি মিশনগুলোর সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবে সরকার। গ্রেফতারের সংখ্যা, অতিরিক্ত বল প্রয়োগ হচ্ছে কিনা, বাক স্বাধীনতা আছে কিনা, এসব বিষয়ে প্রশ্ন রয়েছে কয়েকটি দেশের। জানান, র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি বিষয়টি প্রমাণ করে এমন ভিডিও দেখানো হয় বিদেশি রাষ্ট্রদূতদের। প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, সরকারের নেওয়া পদক্ষেপে আস্থা আছে বিদেশি বন্ধুদের। দেশে এবং বিদেশে নানান রকমের আপনার গুজব এবং বিভিন্ন রকমের ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে, তো যাতে করে আমাদের বিদেশি বন্ধুরা সেগুলো দ্বারা বিভ্রান্ত না হয় বা তারা সেগুলোর থেকে যাতে কোনো রকমের মানে অ্যাসেসমেন্ট ফর্ম না করে, সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগটি ছিল। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে কোনো প্রশ্নই আসে নাই, ওইটা না, ওইটা বরং ফুল কনফিডেন্সই দেখাচ্ছে। কোনো রাষ্ট্রদূত, আমি কলনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে যেটাকে আমরা করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে ঘটা প্রাণহানি, ধ্বংসযজ্ঞের প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। এজন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, যেই জড়িত থাকুক খুঁজে বের করা হবে। কোটা আন্দোলনকে ব্যবহার করে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানোর শক্তি এখনও অপপ্রচার চালিয়ে দেশের মানসম্মান নষ্ট করে দিচ্ছে। রকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে শোকের মাস আগস্টের প্রথম দিনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রসঙ্গ উঠে আসে। আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা, মা, ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনা কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে কেন? বাংলাদেশের মানুষের জন্য। এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, দেশের সম্মান নষ্ট করতে মিথ্যাচার চালানো হচ্ছে। আজকে কত মানুষের জীবন গেছে,
চারিদিক থেকে অস্ত্রধারী, কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজে পাওয়া গেছে সেই হাতে অস্ত্রসহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে সমস্ত পুরো তছনছ করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া। মেয়েদের হোস্টেল, সে রোকেয়া হল, শামসুন্নাহর হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করালো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু হতে এমন কিছু নেই 3 জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে। আন্দোলনে প্রতিটি প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের নিরপেক্ষ তদন্তের জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বানও জানান সরকার প্রধান। বলেন, প্রতিটি ঘটনার বিচার হবে। আমরা এখন 3 সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরো দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক। প্রাণহানি সহিংসতার জন্য জামাত শিবিরকে দায়ী করে শেখ হাসিনা বলেন, বাংলার মাটিতে এদের স্থান হবে না। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির, যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জননিরাপত্তার জন্য সেনা মোতায়েন ও কারফিউ দেওয়া হয়েছে, গণভবন রক্ষার জন্য নয়, দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, দেখা মাত্র গুলি করার বিষয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী গুলি ছুড়েছে এমন তথ্য নেই। প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপরাধ কাউকে হয়রানি না করার অনুরোধ জানান তিনি। বলেন, সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে করা হয়েছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তিতে তা প্রমাণিত, দাবি করেন ওবায়দুল কাদের। লন্ডন থেকে তারেক রহমান উস্কানি দিচ্ছে আর দেশে বিএনপি জামাত হত্যাযজ্ঞ চালিয়েছে। ছাদে বা জানালায় দাঁড়িয়ে যারা মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাগুলো তদন্ত করতে হবে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেখা মাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি এবং সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বিদেশের কোনো পরামর্শ না নিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে।
সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য মিথ্যাচারের কোরাস গেয়েই চলেছে বলে এক বিবৃতিতে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, তৃতীয় শক্তি না খুঁজে সরকারের ভেতরে থাকা অপশক্তিকে চিহ্নিত করতে হবে। সরকার সভ্য মানুষের উপদেশ কখনোই গ্রহণ করবে না, কারণ তারা ক্ষমতা টিকিয়ে রাখতে বর্বর শাসন কায়েম করছে। সরকারকে বিদায় করে জাতির সব সমস্যা সমাধানের রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান মির্জা ফখরুল। হুঁশিয়ারি দেন, ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতায় থাকতে পারবে না শাসক গোষ্ঠী। অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর আইন ভঙ্গকারী সদস্যদের তদন্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ কাউকেই গুলি করার অনুমতি দেয়নি সরকার। সংবিধান ও আইনের অধীনে বাহিনীগুলো কাজ করছে। কোনো ক্ষেত্রে কতিপয় সদস্য অন দি গ্রাউন্ডে আইন ভেঙেছেন, এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবে সরকার। প্রতিমন্ত্রী আরও বলেন, আইনের প্রয়োগ শিক্ষার্থীদের উপর নয়, শুধু সন্ত্রাসীদের জন্য। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে সম্পৃক্তদের গ্রেফতার করা হবে। সরকারের সমালোচনা করলেই সবাইকে জামাত শিবির বলা কতটা যৌক্তিক? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যে কোনো ঘটনায় ঢালাওভাবে ব্র্যান্ডিং করা যৌক্তিক নয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় 3 সদস্যের কমিটি রবিবার রংপুর যাবে। তারা সেখানে 7ই আগস্ট পর্যন্ত অবস্থান করে গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত নিহতদের মৃত্যুর কারণ, সহিংসতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। বিকেলে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তথ্য জানান তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলেরুজ্জামান। বলেন, সেখানে সহিংসতার প্রতিটি জায়গা তারা ঘুরে দেখবেন, সাক্ষ্য নেবেন। যে কোনো নাগরিক তথ্য দিয়ে কমিশনকে সহায়তা করতে পারবেন জানিয়ে বলা হয়, কেউ সাক্ষীদের ভয়ভীতি দেখালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তদন্ত কমিশন। প্রথমেই নিহত আবু সাইদের মৃত্যুর বিষয়ে তদন্ত এবং সাক্ষ্য নেওয়া হবে রংপুর সার্কিট হাউসে 5 আগস্ট। এছাড়া 45 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানান কমিশনের সভাপতি। কমিশনের অপর 2 সদস্য হচ্ছেন বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। কোটা নিয়ে আন্দোলনে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। ছাত্রদের হত্যার প্রতিবাদে বুধবার করা সমাবেশে পুলিশি হামলা এবং নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, ছাত্রদের ন্যায্য আন্দোলনে তাদের সমর্থন ছিল, আছে। শান্তিপূর্ণ ন্যায্য আন্দোলনে সরকার গুলি চালিয়েছে, এর জবাব দিতেই হবে। এই সরকার কোনো হত্যার বিচার করবে না দাবি করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নেই। এই দল এখন পুলিশ আর ডিবির রাজনৈতিক উইং হিসেবে কাজ করছে। সরকারের মন্ত্রীরা মিনমিন করছে আর পুলিশের কর্তা ব্যক্তিরা উচ্চস্বরে বিরোধী রাজনৈতিক দলগুলো দায়ী করে বক্তব্য রাখছে। শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের নির্যাতন বন্ধ করে আটকদের নিঃশর্ত মুক্তির দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, ছাত্র তরুণদের যে জাগরণ শুরু হয়েছে তাকে থামানো যাবে না। অবিলম্বে পদত্যাগ করে এই সমস্যার সমাধানের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবির নিষিদ্ধ, এরপরও মাঠে নামলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্র আইনমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। ছাড়া হলো 6 সমন্বয়ককে, সব শিক্ষার্থীকে মুক্তি দিতে নাগরিক সমাজের 24 ঘন্টার আলটিমেটাম। কোনো অন্যায় করেননি দাবি হারুনের। জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের বিচার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। এবার বিহিত না হলে আর কখনো না হওয়ার শঙ্কা, প্রতিবাদের মাঠে শিল্পীরাও। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের তদন্ত চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তার প্রশ্ন, শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন? দেখা মাত্র গুলির বিষয়ে অপব্যাখ্যা হয়েছে দাবি ওবায়দুল কাদেরের। শাক দিয়ে মাছ ঢাকার কোরাস গাইছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।